আসসালামু আলাইকুম। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩ দিন চীন সফর করে দেশে ফিরলেন। তার এই চীন সফরের পরে ঝুলিতে কি তিনি যুক্ত করলেন? সবার প্রশ্ন সেটা। চীন সফরে কি হলো? তাইওয়ান নিয়ে কি হলো? ইরান নিয়ে কি হলো? তাদের মধ্যে সমস্যা নিয়ে কি হলো? হরমুজ প্রণালী নিয়ে কি হলো? যুদ্ধগুলো নিয়ে কি হলো? বিশ্বের ভবিষ্যৎ নিয়ে কি হলো? এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজকের লাইভে। যে যেখান থেকে এই লাইভ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, যোগ দিবেন এবং পরবর্তীতে এই লাইভ অনুষ্ঠান দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। মার্কিন প্রেসিডেন্ট যখন চীন সফর করছেন ঠিক সেই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যাপারে একটা খবর আসলো, যেই খবরটা সারা বিশ্বে এখনো পর্যন্ত সেটার প্রতিধ্বনি হচ্ছে, সেটার সাথে নতুন নতুন খবর যুক্ত হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী সফর করেছেন সংযুক্ত আরব আমিরাত। এমন একটা সময়ে তিনি সফরটা করলেন যখন ইরানের সাথে তাদের যুদ্ধ চলছে। ঠিক সেই সময় সফর করলেন। শুধুমাত্র একাই সফরটা করেন নাই, সফরটা করলেন তার সেনাপ্রধানকে নিয়ে, তার গোয়েন্দা প্রধানকে নিয়ে, তার অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধানকে নিয়ে, মোসাদের প্রধানকে নিয়ে, মোটামুটি সেনাবাহিনী, অস্ত্র শস্ত্র সবকিছু নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন। সংযুক্ত আরব আমিরাত বলছে না, সে সফর করে নাই। প্রথম বলে সফর করে নাই, ইসরায়েল বলে হ্যাঁ অবশ্যই সফর করেছে। দ্বিতীয়বার বলে না, ইসরায়েলটা ভুল করছে। ইসরায়েল বলে শুধুমাত্র কি সে সফর করেছে, তার সাথে সেনাপ্রধানও গিয়েছে। সংযুক্ত আরব আমিরাত বলে না, এটা সঠিক না। বলে শুধুমাত্র সেনাপ্রধান গিয়েছে, তার সাথে গোয়েন্দা প্রধানও গিয়েছে। সংযুক্ত আরব আমিরাত বলে না, এটা সঠিক না। ইসরায়েল বলে শুধুমাত্র কি গোয়েন্দা প্রধান গিয়েছে, আয়রন ডোমও নিয়ে গিয়েছে। এমন একটা অবস্থা যদি আপনাকে এভাবে বলা হয় যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতে বসে বসে হচ্ছে মিসাইলের বাটনে চাপ দিছে, এটা একেবারে অতিরঞ্জিত করা হবে না। এটা কে বলছে? ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হচ্ছে, ইসরায়েলের গণমাধ্যম বলছে। গেল, এটা রেখে দিলাম এক জায়গায়, তার এই সফর। এর মধ্যে আজকে আরেকটা খবর, কি সেটা? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। দুইটা বিষয়ে তাদের মধ্যে প্রধান, যদি বলা হয় যতগুলো বিষয় বৈঠক হয়েছে তার মধ্যে প্রধান দুটো বিষয় বৈঠক হয়েছে। একটা হচ্ছে তেল গ্যাস নিয়ে, আরেকটা হচ্ছে তাদের মধ্যে যৌথভাবে অস্ত্র উৎপাদনের জন্য। এর আগে আমরা বহুবার এই বিষয়টাকে সামনে নিয়ে আসছি যে এই এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বড় একটা অ্যালায়েন্স তৈরির দিকে যাচ্ছে 4-5টা দেশ। বহুদিন ধরে এটার জন্য কাজ করছে। একটা হচ্ছে ভারত, আরেকটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, আরেকটা হচ্ছে ইসরায়েল, আরেকটা হচ্ছে গ্রিস এবং গ্রিক সাইপ্রাস। এখন এই সংযুক্ত আরব আমিরাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন সফর করলেন ঠিক সেই দিনই সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দিল যে সে তার দেশের মধ্য দিয়ে পূর্ব পশ্চিমে যে পাইপলাইন আছে, যেটাকে তারা ইস্ট ওয়েস্ট পাইপলাইন বলে, অর্থাৎ আবুধাবি থেকে আল ফুজাইরা বন্দর পর্যন্ত, যেই পাইপলাইনের মাধ্যমে তাদের এই হরমুজ প্রণালীটাকে বাইপাস করে আল ফুজাইরা বন্দরে তাদের যে তেল সাপ্লাইয়ের যে জায়গাটা আছে, সেখানে তারা যে পরিমাণ তেল সাপ্লাই দিত, তাদের এই তেল সাপ্লাই এবং ওই পাইপলাইনের ধারণ ক্ষমতা দ্বিগুণ করার জন্য তারা জোরে সোরে কাজ শুরু করছে। কে? সংযুক্ত আরব আমিরাত। কি করবে এটার মাধ্যমে? হরমুজ প্রণালীকে বাইপাস করবে। বাইপাস করে কি করবে? সে তেল গ্যাস বিক্রি করবে আল ফুজাইরা বন্দরের মাধ্যমে। যেদিন এই কথা বলছে সেদিনই তাদের কথা হচ্ছে
যে আমরা ভারতের সাথে তেল গ্যাস বিক্রির চুক্তি করেছি এবং ভারতের যে স্ট্র্যাটেজিক তেল গ্যাস রপ্তানি বা এই জমা করার কথা রাষ্ট্রীয়ভাবে, যে আমার খুব জরুরি প্রয়োজনে যখন দরকার হবে তখন ব্যবহার করবো, সেজন্য আমি স্টক করে রাখবো, সেখানে সংযুক্ত আরব আমিরাত তার সর্বোচ্চ সাপোর্টটা দিবে, এটাও ঘোষণা হয়েছে। তাহলে এই যে সংযুক্ত আরব আমিরাতে ভারতের প্রধানমন্ত্রীর সফর, সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সফর, আবার একই সময়ে আরো একটা খবর আছে, সেটা হচ্ছে এই যুদ্ধ চলাকালীন সময়ে, ইরানের উপরে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ চলাকালীন সময়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আরব দেশগুলোকে নিয়ে, সবগুলো আরব দেশকে নিয়ে ইরানের বিরুদ্ধে একটা শক্তিশালী সামরিক জোট গঠনের সর্বোচ্চ চেষ্টাটা করেছিল। সংযুক্ত আরব আমিরাতের কার বিরুদ্ধে? ইরানের বিরুদ্ধে। কাদেরকে নিয়ে? সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক, এরপরে হচ্ছে ওমান, জর্ডান, এদেরকে নিয়ে ইরান বিরোধী একটা সামরিক জোট গঠনের চেষ্টা করেছিল। এই খবরটাও আছে। এই খবরের কাউন্টারে আরেকটা খবরকে আমরা সামনে নিয়ে আসতে পারি। সৌদি আরবের গোয়েন্দা মন্ত্রী, সৌদি আরবের, তিনি গত সপ্তাহে একটা কলাম লিখেছেন। তার কলাম লেখার পেছনের মূল বিষয়টা হচ্ছে যে সৌদি আরবের গোয়েন্দা প্রধান তুর্কি বিন ফয়সাল আল সৌদ, তিনি গত কয়েকদিন আগে আরব নিউজে একটা কলাম লিখেছেন। সেখানে তিনি বলছেন যে এই আরব দেশগুলোকে ইরান যুদ্ধে আরো শক্তিশালীভাবে ঢোকানোর জন্য এবং ইরানের বিরুদ্ধে একটা আরব জোট গঠনের জন্য যে চেষ্টা করা হয়েছিল, তিনি বলেন নাই যে কে চেষ্টা করেছে, তিনি বলছেন যে চেষ্টা করা হয়েছিল সেই চেষ্টাটাকে থামিয়ে দিয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এটা তার কথা, এবং তিনি সেখানে বলতে চাইছেন যে এই যুদ্ধ বন্ধের ক্ষেত্রে মোহাম্মদ বিন সালমান সবচাইতে বেশি কাজ করেছে, তিনি এই যুদ্ধের বিরুদ্ধে শুরু থেকেই ছিলেন এবং এখনো আছেন। এটা হয়তো তার বক্তব্য, কিন্তু এখানে যে সূক্ষ্ম কথাটা সেটা হচ্ছে যে আসলে সংযুক্ত আরব আমিরাত এই যুদ্ধের পরপরই যেভাবে আরব দেশগুলোকে সরাসরি ইসরায়েলের পক্ষে পুরোপুরি যুদ্ধে টানতে চেয়েছিল, সেটাতে মূলত বাধা দিয়েছিল সৌদি আরব। সেই বাধার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত পাল্টা যে কাজটা করেছে সেটা হচ্ছে ওপেক থেকে বেরিয়ে গেছে, সৌদি আরবের নেতৃত্বে থাকা ওপেক থেকে বেরিয়ে গেছে, এবং সেই বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে সৌদি আরবের সাথে কোনো ধরনের আগাম আলোচনা ছাড়াই জাস্ট হচ্ছে একটা চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে। এখন দেখা যাচ্ছে যে এই ইরান নিয়ে যে যুদ্ধ, এই যুদ্ধটাকে জিইয়ে রেখে বা এই যুদ্ধটাকে ব্যবহার করে এই অঞ্চলে অনেক বড় কিছু পরিকল্পনা হাতে নিয়েছে কয়েকটা শক্তি, যেই শক্তিগুলোর মূল টার্গেট হচ্ছে এই অঞ্চলের দেশগুলোকে আরো ছোট ছোট ভাগে ভাগ করে তারপরে সেগুলোকে দুর্বল করে সেগুলোর মধ্য থেকে নিজেদের পক্ষে কিছু স্যাটেলাইট রাষ্ট্র তৈরি করা। কারণ একটা বড় রাষ্ট্রকে আপনি যখন কন্ট্রোলে নিতে না পারবেন, যখন আপনার জন্য সে কাজ না করবে, যখন আপনার পক্ষে সে কাজ না করবে, যখন আপনার কথা সে ওঠা বসা না করবে, যখন আপনার স্বার্থের বিরুদ্ধে সে নিজের স্বার্থটাকে বড় করে দেখবে, তখন পারলে আপনি ওই দেশটার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে ঢুকবেন, মানে যেটা এই কি বলে বড় বড় শক্তিগুলো করে, বিশেষ করে আমেরিকা, ইউরোপ। কথা না শুনলে তার বিরুদ্ধে সরাসরি লাগে, সরাসরি লাগতে না পারলে তাকে ভাঙে। ঠিক সেরকম ভাঙার পরিকল্পনা কাকে নিয়ে? কাকে নিয়ে? সৌদি আরবকে নিয়ে।
গত পরশুদিন মনে হয়, অথবা গতকালকে খুব সম্ভবত একটা লাইভে বলেছিলাম যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিভিন্নভাবে এই প্রক্সি সংগঠনগুলোকে পরোক্ষভাবে সাপোর্ট দিয়ে বা তাদের জন্য মানে তারা যেন শক্তিশালী হয় এবং এই প্রক্সি সংগঠনগুলো যেন ওই সমস্ত দেশে ফিল্ড উন্মুক্ত হয়, সেটার জন্য পরোক্ষভাবে সাপোর্ট দিয়ে প্রক্সি সংগঠন করে ওই দেশগুলোকে মানে দুর্বল করে, দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, দেশের মধ্যে সেনাবাহিনী একদিকে, প্রক্সি সংগঠন অন্যদিকে, সরকার একদিকে, প্রক্সি বাহিনী অন্যদিকে, এভাবে করে দেশের মধ্যে জনগণকে 2 ভাগে 3 ভাগে ভাগ করা, সামরিক শক্তিকে 2 ভাগে 3 ভাগে ভাগ করা, নিজেদের মধ্যে সংঘাত লাগানো, নিজেদের মধ্যে এই দেশকে ভাঙার যে খায়েশ, যে পরিকল্পনা, যে একটা সিস্টেম তারা দাঁড় করিয়েছে, এটারও মূল উদ্দেশ্য ছিল এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে টুকরো টুকরো করে সেখান থেকে ফায়দা নেওয়া। প্রক্সি সংগঠন হয়তো তারা বানায় নাই, প্রক্সি সংগঠন ধরেন ইরানি বানিয়েছে, কিন্তু তারা এই প্রক্সি সংগঠনকে তাদের স্বার্থে যতটুকু সম্ভব চোখ বুঝে চোখ বন্ধ করে হচ্ছে তাকে জায়গা দিয়েছে যে এখান থেকে এদিকে আগাক, এখান থেকে এদিকে আগাক। বিভিন্ন দেশে তারা এই কাজটা বিভিন্নভাবে করেছে, কোথাও এই শত্রুদের প্রক্সি সংগঠনকে সুযোগ দিয়ে, কোথাও কাউকে সরাসরি শত্রু বলে, কোথাও কাউকে সরাসরি শত্রু বলার পরে তাকে আবার অস্ত্র দিয়ে এটা করেছে। এখন এই পরিকল্পনা কবের তাদের? এই পরিকল্পনা আজকের থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগের, এবং আস্তে আস্তে ধীরে ধীরে এই পরিকল্পনাগুলো তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। সেই পরিকল্পনারই একটা হচ্ছে সৌদি আরবকে ভেঙে তার মধ্য থেকে 5টা রাষ্ট্র বের করা। সৌদি আরবকে ভেঙে তার মধ্য থেকে 5টা রাষ্ট্র বের করা। আজকের পরিকল্পনা না, 2013 সালে প্রকাশিত একটা খবর থেকে বলছি। যেই পরিকল্পনাটা প্রথম সামনে আসে 2001 সালে আমেরিকার টুইন টাওয়ারে আক্রমণের পর। বিশ্বকে আমাদের এই আন্তর্জাতিক রাজনীতির দিক থেকে বা মধ্যপ্রাচ্যের ডিজাইনের দিক থেকে যদি হিসাব করা হয়, তাহলে আমাদের বিশ্বটাকে দেখতে হবে 2001 সালের আগের বিশ্ব, অর্থাৎ টুইন টাওয়ারে হামলার আগের বিশ্ব, টুইন টাওয়ারে হামলার পরের বিশ্ব। টুইন টাওয়ারে হামলার আগে মধ্যপ্রাচ্যকে নিয়ে কি ধরনের খেলা হবে তা পুরোপুরি আগে থেকেই পরিকল্পিত। সেই পরিকল্পনাগুলোকে টুইন টাওয়ারের হামলার পরে আস্তে আস্তে হচ্ছে ইমপ্লিমেন্টেশনে যাওয়া শুরু করে। শুরুতে আসে এগুলো বিভিন্ন রিসার্চ সেন্টারের কি বলে রিপোর্ট হিসাবে, তারপরে আসে সেই রিপোর্টের উপরে ভিত্তি করে বড় বড় মিডিয়ার খবর হিসাবে, তারপরে আসে সেই খবরগুলোর উপরে বিশ্লেষকদের বিভিন্ন আলোচনা, সমালোচনা, টকশো হিসাবে, তারপরে আসে সেটা নিয়ে সাংবাদিকদের মুখ থেকে প্রশ্নের মাধ্যমে রাজনীতিবিদদেরকে সাংবাদিকরা প্রশ্ন করে, এরকম একটা খবর আছে, আপনি কি বলেন? এভাবে আস্তে আস্তে ধীরে 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 পরিকল্পনাগুলোকে সামনে নিয়ে আসা হয়। সেটারই একটা ছিল গ্রেটার মিডল ইস্ট প্রজেক্ট। এই প্রজেক্ট যখন একেবারে ফাইনাল সামনে এসেছে তখন সবাই এটার নাম ভালো করে জেনেছে। এর আগে এর নাম খুব একটা শোনা যায়নি, কিন্তু আপনি খুঁজলে দেখবেন যে এই ফাইনাল এই প্রজেক্ট যখন সামনে এসেছে তারও 20 বছর আগে এটার উপরে কাজ শুরু হয়েছে। একইভাবে গ্রেটার ইসরায়েল প্রজেক্ট, আজকে এটা যত বেশি চাউর হচ্ছে, আজকে থেকে 20 বছর আগে এটা এতটা চাউর হয় নাই, বা হলেও মানুষের মধ্যে এতটা ছিল না। যেমন দেখুন 2013 সালে নিউ ইয়র্ক টাইমসে একটা অপিনিয়ন বা কলাম ছাপানো হয়। নিউ ইয়র্ক টাইমসের সেই কলামে বলা হয় যে মধ্যপ্রাচ্যের 5টা দেশকে ভেঙে কিভাবে 14টা দেশ বানানো সম্ভব, এবং সেখানে এই ভাঙার পেছনের মূল কারণগুলো কি কি হবে। আলাভিরা হবে সিরিয়াতে, সিরিয়ান কুর্দিশরা হবে, তারপরে সুন্নিদের মধ্যে ভাঙন হবে, শিয়া সুন্নি ভাঙন হবে, ইরাকে ভাঙন হবে, লিবিয়াতে ভাঙন হবে, তারপরে হচ্ছে কি বলে সৌদি আরবে ভাঙন হবে, ইয়েমেনে ভাঙন হবে। এই কথা, এই পরিকল্পনা বা এরকম একটা মতামত উপসম্পাদকীয় কলাম
ছাপানো হয়। কখন? ২০১৩ সালে। এটা কিসের উপরে ভিত্তি করে ছাপানো হয়? ২০০৬ সালের পরিকল্পনার উপরে। তাহলে দেখেন যে ২০০৬ সালে লিবিয়া নিয়ে হচ্ছে, লিবিয়ার গাদ্দাফি নিয়ে কোনো কথাই নেই, যখন গাদ্দাফির সাথে পশ্চিমা বিশ্বের সম্পর্ক খুবই ভালো। সিরিয়া নিয়ে কোনো কথাই নেই, যখন সিরিয়ার সাথে পশ্চিমা বিশ্বের সম্পর্ক খুবই ভালো। শুধুমাত্র ইরাক নিয়ে আছে, ইয়েমেন নিয়ে সমস্যা নাই। সেই সময়ে এই সমস্ত দেশের ভাঙার পরিকল্পনাগুলো সামনে আসে। ত্রিপলি ভিত্তিক একটা রাষ্ট্র হবে, বেনগাজি ভিত্তিক আরেকটা রাষ্ট্র হবে, তারপরে হচ্ছে সাবাহ ভিত্তিক আরেকটা রাষ্ট্র হবে, এরপরে সিরিয়াতে এই যে ভূমধ্য সাগরের সীমানা ধরে একটা রাষ্ট্র হবে, সিরিয়ার মধ্যে আরেকটা রাষ্ট্র হবে, সিরিয়া ইরাক মিলে একটা সুন্নিস্তান নামে একটা রাষ্ট্র হবে। সিরিয়া ইরাক মিলে যে সুন্নিস্তান বলছে না, এই জায়গাটার নামটা কি ছিল একসময়, মনে আছে আপনাদের? এই যে জায়গাটুকু দেখাচ্ছে, এই জায়গাটুকুর নাম ছিল একটা সময় কি? আইএসআইএস এর যা জায়গা। এরপরে উপরের এলাকাটুকুর নাম হবে ইরাক এবং সিরিয়া থেকে কুর্দিস্তান। তারপরে হচ্ছে ইরাকের নিচে, বাগদাদের নিচে আরেকটু জায়গা যেখানে হচ্ছে শিয়াদের অবস্থান একটু শক্তিশালী, সেটার নাম হবে সিস্তান। তারপরে সৌদি আরবকে 5টা ভাগে ভাঙবে। উত্তরে হবে উত্তর আরব, দক্ষিণে হবে পূর্বে হবে পূর্ব আরব, পশ্চিমে হবে পশ্চিম আরব, দক্ষিণে হবে দক্ষিণ আরব, আর মাঝখানে হবে কি? ওহাবিস্তান। তো এই যে পশ্চিম আরব, এই পশ্চিম আরবের মধ্যে থাকবে মক্কা মদিনা। এখানে মক্কা মদিনাকে রাখা হবে একটা শুধুমাত্র ধর্মীয় দর্শনীয় স্থান হিসাবে। ওখানে যাবেন আপনি, ধর্মকর্ম করে চলে আসবেন, এর বাইরে আপনার কোনো কাজ নাই। ইয়েমেনকে ভেঙে 2 ভাগে ভাগ করা হবে, উত্তর ইয়েমেন, দক্ষিণ ইয়েমেন। উত্তর ইয়েমেনের মধ্যে থাকবে সানা, দক্ষিণ ইয়েমেনের মধ্যে থাকবে এডেন। আজকে এসে আমরা কি দেখতেছি? সৌদি আরবের এইটা ছাড়া বাকি সবগুলোই তো মোটামুটি মানে ডিফ্যাক্টো হয়ে গেছে, এরকম মনে হচ্ছে না? মনে হচ্ছে। যাই হোক, এখন এই জায়গায় কেন ওমান নাই, কেন কাতার নাই, কেন কুয়েত নাই, কেন বাহরেন নাই? কারণ কি? কারণ হচ্ছে এই দেশগুলো অলরেডি তাদের সবকিছুর জন্য মানে তাদের আন্ডারে চলে গেছে, এইভাবে বলতে পারেন। আমরা অনেকেই আসলে ইতিহাসের ওই দিকগুলোকে অনেক সময় খুঁজি না। যেমন ধরেন কাতারের আল থানি পরিবার কিভাবে ক্ষমতায় আসছে, আল থানি বর্তমান আমির কিভাবে ক্ষমতায় আসছে, তার বাবা কিভাবে ক্ষমতায় আসছে, এই সংযুক্ত আরব আমিরাতের বর্তমান পরিবার কিভাবে ক্ষমতায় আসছে, এদের বাবা কিভাবে ক্ষমতায় আসছে, সেই ক্ষমতায় আসার সময় তারা কিভাবে বাবার বিরুদ্ধে হচ্ছে কু করেছে, বাবা দেশের বাইরে চলে গেছে, মানে এই আরব দেশগুলোর মধ্যে থেকে অনেকগুলো আছে, এটা আমি ওইভাবে নাম বলবো না, আপনারা খুঁজে বের করতে পারেন। বাবা তখন রাজা, বাবা রাজা, বাদশাহ, কিং, বিদেশ সফরে গেছে। কোন দেশে গেছে? ব্রিটেনে গেছে, ইউরোপে গেছে, বিদেশ সফরে। বাবা বিদেশ সফরে গেছে, বাবা আসবে 1 সপ্তাহ পরে আবার হচ্ছে রাজ সিংহাসনে বসবে, রাষ্ট্র চালাবে। ঠিক সেই সময় দেশের মধ্যে বাবা রাজ সিংহাসনে ছেলে বসে বলছে যে আমি এখন থেকে রাজা, আমি এই অমুক দেশ, তুমি আমার বাবাকে ফেরত পাঠাবা না, যদি পাঠাও আমি তারে গ্রেফতার করব। পরবর্তীতে বিভিন্নভাবে সমঝোতা করে বাবাকে কি করা হয়েছে? ক্ষমতাচ্যুত করা হয়েছে। কত ধরনের এরকম ঘটনা আছে, সেদিকে যাচ্ছি না। যেখানে যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা কিন্তু থেমে নেই। সেই পরিকল্পনাগুলো কারা কারা করছে, কিভাবে করছে, কোন জায়গা থেকে করছে, একটার পর একটা হচ্ছে তাদের এ প্ল্যান না হলে বি প্ল্যান, বি প্ল্যান না হলে সি প্ল্যান, সি প্ল্যান না হলে ডি প্ল্যান। এই প্ল্যানগুলো নিয়ে তারা কাজ করছে এবং তারা থেমে নেই। এবারে আসি এই যে
সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল, ভারত, গ্রিস, এরা যে জোট করছে, এই জোটে আরো কিছু দেশকে তারা নিয়ে আসতে চাইছে, অলরেডি নিয়েও এসেছে। তার মধ্যে একটা হচ্ছে আফ্রিকা থেকে, সোমালি থেকে সোমালিল্যান্ড, সেটাকে নিয়ে আসছে। এরপরে সুদান থেকে সুদানের অর্ধেকটা নিয়ে আসার পরিকল্পনা, চাঁদ থেকে কিছুটা অংশ নিয়ে আসার পরিকল্পনা, পুরো লোহিত সাগর তাদের অধীনে নিয়ে আসার পরিকল্পনা, সিনাই উপত্যকা পুরোটা দখলে নেয়ার পরিকল্পনা মিশরের। ওদিকে দেখেন মধ্য এশিয়ার কিরগিজস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, এই যে দেশগুলো, তার মধ্যে থেকে একটা দেশ আব্রাম চুক্তিতে স্বাক্ষর করেছে, মনে আছে আপনাদের? এটা নিয়ে কিন্তু কোনো কথা নাই। মধ্য এশিয়া থেকে একটা দেশ আব্রাম চুক্তিতে স্বাক্ষর করেছে। এখন এই জায়গাটাতে এসে আমরা কি দেখতেছি, আব্রাম চুক্তি নাম দিয়ে এটাকে সেন্টার করে বড় একটা অক্ষ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেই অক্ষকে ব্যবহার করে বাকিদেরকে ভাঙার চেষ্টা করা হবে। এবারে আসি এই জায়গায় আমেরিকা কি করছে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট এই জিনিসটাকে সাপোর্ট দেওয়ার জন্য সবকিছু করছে। কেন করছে? তার দেশের অর্থনৈতিক সাপোর্ট দরকার, তার দেশের জন্য অর্থনৈতিক সাপোর্ট দরকার। আর তার দেশের অর্থনৈতিক সাপোর্টের জন্য ইসরায়েলের সাপোর্ট দরকার, চীনের সাপোর্ট দরকার, এই দুটো বেশি দরকার। ইসরায়েলের সাথে তাদের এমনিতেই আছে, চীনের সাপোর্ট। এবারে দেখুন, চীনের সাথে আমেরিকা কয়েকটা চুক্তি করেছে, যেই চুক্তিগুলো আপনি আমি চিন্তা করলে, মানে সারা জীবন চিন্তা করলে মনে হবে না যে ট্রাম্পের সাথে হচ্ছে শি জিনপিংয়ের যে চুক্তি, বা ট্রাম্প যে কি বলে চীন সফর করেছেন, তার চীন সফরের যেই সমস্ত চুক্তিগুলো, সেই চুক্তিগুলোকে আপনি খুব সহজে যদি বলা হয়, তাহলে বলা যায় যে তাদের হচ্ছে বোর্ড অফ ট্রেড আর বোর্ড অফ ইনভেস্টমেন্ট, অথবা ট্রেড কাউন্সিল, ইনভেস্টমেন্ট কাউন্সিল, ব্যবসায়িক বোর্ড বা ব্যবসায়িক কাউন্সিল, আর হচ্ছে বিনিয়োগ কাউন্সিল। এটা গঠন করেছে দুই দেশ। চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, তিনি এটাকে বলেছেন যে হ্যাঁ, এই আমেরিকার রাষ্ট্রপতি চীন সফর করেছেন, এই সফরে আমরা দুই দেশ এটার ব্যাপারে ঐক্যমত হয়েছি। ডোনাল্ড ট্রাম্পের চীন সফরটা ছিল গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এর আগের চীন সফর শুধুমাত্র তিনি করেছেন, তারপরে আর কেউ চীন সফর করে নাই। এখন এই যে চীন সফরে তিনি চীনের সাথে যে চুক্তিগুলো করেছেন, অনেকগুলো হচ্ছে টেক কোম্পানির বড় বড় বা রাঘববোয়ালদেরকে নিয়ে তিনি চীনে গিয়েছেন এবং সেখানে এই চুক্তিগুলো করে এসেছেন। চুক্তিগুলোর মধ্যে আছে হচ্ছে, দেখেন, বোর্ড অফ ইনভেস্টমেন্ট আর বোর্ড অফ ট্রেড। কি বলছে তারা বলছে যে দুই দেশ একত্রে তাদের বাণিজ্যের ক্ষেত্রে যে যুদ্ধ চলে আসছিল গত বছর বা তার আগের বছর থেকে, সেই যুদ্ধটাকে কমিয়ে নিয়ে এসে উভয় দেশের স্বার্থ রক্ষা হবে এরকম একটা বোর্ড গঠন করবে, যেখানে তারা উভয় দেশের বাণিজ্য, উভয় দেশের স্বার্থ রক্ষার ক্ষেত্রে ব্যবহার করবে, একে অপরকে ক্ষতি করার জন্য করবে না। 2025 সালের অক্টোবরে আমেরিকা এবং চীনের মধ্যে একটা বাণিজ্য বাণিজ্য যুদ্ধ বন্ধ চুক্তি হয়েছিল। সেই চুক্তিটাকে আরেকটু সামনে নিয়ে আসার চেষ্টা করছে। আরেকটা বিষয় হচ্ছে, তারা নিজেদের মধ্যে কৌশলগত দ্বিপাক্ষিক চুক্তির দিকে বা দ্বিপাক্ষিক আলোচনার দিকে আগাচ্ছে। সেখানে তাদের ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমরা যেই বিষয়গুলো নিয়ে সমাধানে পৌঁছতে পারবো না বা পারছি না, সেই বিষয়গুলো নিয়ে আমাদের ব্যবসাকে থামিয়ে রাখার দরকার নাই। অর্থাৎ তাইওয়ান নিয়ে আমরা কোনো সমাধানে আসতে পারছি না,
সেজন্য যে আমাদের সব ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করবো সেটা দরকার। তাইওয়ানের সমাধান হচ্ছে না, ঠিক আছে, তাইওয়ান নিয়ে থাকবে, কিন্তু ব্যবসা ব্যবসার মধ্যে চলবে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তার এই সফরে চীন বোয়িং এর কাছ থেকে, আমেরিকান বিমান কোম্পানির কাছ থেকে তার এই সফরে কমপক্ষে 200 থেকে 300 বোয়িং কিনবে চীন। 200 থেকে 300 বোয়িং কিনবে, এই কথাটা আসছে। এর বাইরেও আমেরিকা এবং চীনের মধ্যে তেল গ্যাস আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা সমঝোতা হয়েছে মৌখিকভাবে। সমঝোতাটা কি? চীন আমেরিকার কাছ থেকে আরো বেশি অপরিশোধিত তেল কিনবে, যেই তেল কেনার মাধ্যমে বিশ্বের বাজারে তেলের দামকে একটা সহনীয় লেভেলে রাখতে পারবে। এটা তাদের মধ্যে আলোচনায় এসেছে। আরেকটা হচ্ছে যে সাপ্লাই চেইন, যেটা অর্থাৎ কোন দেশ থেকে অন্য কোন দেশে পণ্য যাওয়ার জন্য যে চেইনটা, যে হচ্ছে একটা পণ্য তার ক্ষেত থেকে আসবে, তারপরে হচ্ছে ট্রাকে উঠবে, ট্রাকে ওঠার পর থেকে পাইকারের কাছে যাবে, সেখান থেকে অন্য দেশে সাপ্লাই হবে, সেই দেশে যাবে, সেখানে মানে এই যে সার্কেলটা, এটাকে নিরাপদ রাখতে, কন্টিনিউ করতে একটা চুক্তি করেছে এই দুই দেশ। আবার বিভিন্ন ধরনের তেল কেনার চুক্তি করেছে, সয়াবিন তেল কেনার চুক্তি করেছে, কে কার কাছ থেকে কতটুকু সয়াবিন তেল কিনবে, তারপরে কার টেক কোম্পানি কার সাথে কতটুকু কি হবে। কিন্তু যেই দুটো বিষয় নিয়ে আলোচনা চলেছিল, যে হচ্ছে ইরানের হরমুজ প্রণালী এবং কি বলে ওটাকে, তাইওয়ান বিষয়, এই দুটো বিষয় ফাইনালে আসে নাই। কারণ হচ্ছে হরমুজ প্রণালীর বিরুদ্ধে তাইওয়ানকে ছেড়ে দিতে রাজি হয়নি চীন। চীন বলেছে যে আমেরিকা যদি আমার সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে তাইওয়ান ইস্যু নিয়ে কোনোভাবেই নাক গলাতে পারবে না, এবং এটাকে কোনোটার সাথে তুলনাও করা যাবে না যে ঠিক আছে তুমি ইরানের উপর থেকে চাপ উঠিয়ে নাও, হরমুজ প্রণালী খুলে দাও, আমি হচ্ছে করব, কি বলে, তোমাকে তাইওয়ান ছেড়ে দেব। চীন বলছে তাইওয়ানের সাথে অন্য কোনোটার সম্পর্ক রাখা মিলানো ঠিক হবে না। তাইওয়ানের জায়গায় আছে, অন্যগুলো ভিন্নভাবে দেখব। যে কারণে এখন এই তাইওয়ান নিয়ে আর চীন নিয়ে ট্রাম্পের যে একটা সমঝোতা হওয়ার কথা ছিল চীনের প্রেসিডেন্টের সাথে, সেটা হয়নি। এরপরে ট্রাম্প বলছে যে আমি এখন অধৈর্য হয়ে গেছি ইরানের উপরে, ইরান যেভাবে এই চুক্তি নিয়ে সময় ক্ষেপণ করছে, আমার আর ধৈর্যে কুলাচ্ছে না। এটা ট্রাম্পের কথা। এখন ট্রাম্পের চেয়েও এই যুদ্ধটাকে নতুন করে শুরু করার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে বসে আছে কে? ইসরায়েল। উদ্গ্রীব হয়ে বসে আছে কে? সংযুক্ত আরব আমিরাত। কারণ এদের এই কাজগুলো যত বেশি হবে, অর্থাৎ এই ইরানকে নিয়ে এখানে হামলা ধামলা যত বেশি হবে, এদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তত ত্বরান্বিত হবে। আর ট্রাম্পের এই সফরে অনেকগুলো বিষয় আসছে, অনেকগুলো ঘটনা আসছে, অনেকগুলো কি বলে মানে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় এরকম ঘটনা আসছে। যেমন ধরেন আমেরিকার সবাই মিলে মানে আমেরিকার যারা ছিল এই সফরে, ট্রাম্পের এই সফরে, সাংবাদিকরা থেকে শুরু করে এই বিভিন্ন কোম্পানির মালিকরা, তার কোম্পানির সিওরা, ট্রাম্প প্রশাসনের লোকজন, তাদেরকে এই সফরে চীন যা দিয়েছে, ধরেন একটা কলম দিয়েছে, একটা নোটবুক দিয়েছে, একটা মানে কথার কথা আর কি, যে একটা দেশ থেকে আরেকটা দেশে রাষ্ট্রীয় সফরে কোনো রাষ্ট্রপ্রধান যদি তার লোকজন নিয়ে যান, তখন তো তাদেরকে বিভিন্ন জিনিস দেয়া হয়, ছোট ছোট উপহার হলেও দেয়া হয়। আমেরিকার লোকজন, অর্থাৎ যারা ওই সফরে গিয়েছে, ট্রাম্প প্রশাসনের লোকজন, তারা বিমানে ওঠার আগেই সবাইকে বলছে যে তোমরা চীনের কাছ থেকে যে যতটুকু এই উপহার উপটোকন যা পেয়েছো সব এই পলিথিনের মধ্যে দাও, আমরা এই পলিথিন চীনের মাটিতে রেখেই চলে যাব। কেন? কারণ হচ্ছে তোমাকে হয়তো সে একটা চকলেট দিছে, একটা ফুল দিছে, একটা সুভেনিয়ার দিছে, একটা কিছু দিছে, একটা তসবি দিছে, কথার কথা। এইগুলোর মধ্যে চীন
কোন জায়গায় যে তার ওই যে রোবট গোয়েন্দা বা ওই যে কি বলে এটাকে মৌমাছি রোবট ঢুকিয়ে রেখেছে, অথবা ছোট্ট একটা ক্যামেরা, অথবা ছোট্ট একটা ভয়েস রেকর্ডার ঢুকিয়ে রেখেছে, তুমি নিজেও বুঝতে পারবে না। যে কারণে এগুলো তারা ফেলে দিয়ে এসেছে। এখন তাইওয়ানকে নিয়ে ট্রাম্পকে থামিয়ে দিল। এদিকে ট্রাম্পের যে কি বলে এটাকে, ট্রাম্পের যে একটা বিজয় পাওয়ার দরকার, সেই বিজয় পাওয়ার সম্ভাবনাও প্রায় ঘনিয়ে এলো, বা এই বিজয় পাওয়ার সম্ভাবনা প্রায় মানে দুর্বল হয়ে গেল। এখন ট্রাম্প ইরানকে নিয়ে কি করবেন? ইরান বলছে যে এবার শুধু ট্রাম্পই না, ট্রাম্প সহ যারা এর আগের বার ভুল করেছে, তারা যদি এই ভুল করে তাহলে তারা ব্যাপক পরিমাণে মার খাবে। সেটার মধ্যে কি আছে? সংযুক্ত আরব আমিরাত আছে 1 নম্বরে। ইরান বলছে সংযুক্ত আরব আমিরাত যেহেতু তার সবকিছু দিয়ে ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে, সুতরাং এর পরের বার আমি আরো বেশি টার্গেট করব এই সংযুক্ত আরব আমিরাতকে। এজন্য আমি বহুবার বলে আসছি যে মধ্যপ্রাচ্যে পানি এত তাড়াতাড়ি ঠান্ডা হবে না। এই উত্তপ্ত পানি, এই উত্তাল মহাসমুদ্র আরো অনেক নৌকা ডুবিয়েই তারপরে থামবে। দেখা যাক সেই নৌকা ডুবানো পর্যন্ত আমরা কজন বাঁচি আর কজন মরি। আমাকে একজন প্রশ্ন করেছেন, আমার নাকটাকে সার্জারি করা? না ভাই, এই নাক সার্জারি করা না, জাস্ট নাকের এই জায়গাটা একটু বেশি পরিষ্কার দেখায়, সাদা দেখায়। কেন দেখায়, কেমনে বলবো বলো? ভাই আপনার মুখ জ্বলে কেন? আমার মুখ কেন জ্বলে কেমনে বলবো? একটু বেশি নাদুস নুদুস লাগছে মনে হয়, এই জন্য। এক দর্শক বলছেন, ভাই আপনাকে নিজের জন্য সময় দেওয়া উচিত। এটা সত্য কথা। আমি কি সময় যে পার করছি এটা যদি আপনাদেরকে বলি, আপনারা হয়তো হাসবেন, নয়তো কাঁদবেন, নয়তো আমাকে গালি দিবেন, অথবা আমাকে একেবারে মাথার উপরে বসাবেন। এজন্য আমি এটা বলতে চাই না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। বুঝতে পারছেন আপনারা যে আমার হচ্ছে ক্লান্তিটা সিরিয়াস টাইপের আছে। 2-3 রাত, দিন-রাত না ঘুমিয়ে থাকলে এটা হয় আরকি। তারপরেও আশা করি পরবর্তীতে আরো একটু কি বলে রেস্ট নিয়ে তারপরে হচ্ছে ইয়ে করে আপনাদের সামনে আসতে পারবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইবেন না যে হচ্ছে এই যে ক্লান্তি, এই যে পরিশ্রম, এই যে কষ্ট, এগুলো টাকা পয়সা কামাই করার জন্য না, মানুষের খেদমত করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।